সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আল্লাহর রহমতে তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে মতলবজীবী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে নবম দশম শ্রেণীর সাথে আজকের আলোচ্য বিষয় বাংলা প্রথম পত্র। তো শিক্ষার্থীরা, আমরা আলোচনায় যাই এবং দেখি আমাদের আজকের আলোচ্য বিষয়। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব একটি কবিতা। আজকের আলোচ্য কবিতার নাম, আমরা যদি অনলাইন না হয়ে সরাসরি তোমাদের সাথে ক্লাস হতো তাহলে তোমাদের থেকে বের করে নিতাম আজকের আলোচ্য বিষয়টা আমি কি পড়াবো। যাই হোক, যেহেতু অনলাইন ভিত্তিক ক্লাস, সুতরাং আমি নিজেই আজকের পাঠ ঘোষণা করব। আমি আজকের আলোচ্য পাঠ ঘোষণা করব যে আজকের আলোচ্য পাঠ হচ্ছে কপোতাক্ষ নদ। আর এই কপোতাক্ষ নদের কবি হচ্ছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। সুপ্রিয় শিক্ষার্থীরা, মাইকেল মধুসূদন দত্তের আমরা জীবনী নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আগে জানবো মাইকেল মধুসূদন দত্ত কে ছিলেন, তার জীবন সম্পর্কে, তার জীবন পরিচিতি আমরা জানবো। তারপর আমরা মূল কবিতায় চলে যাব। মূল কবিতার বিষয়বস্তু বা অন্যান্য সারমর্ম সবকিছু আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো ঠিক আছে, আমি চলে গেলাম আমাদের আলোচ্য বিষয়। আলোচ্য বিষয় হচ্ছে কপোতাক্ষ নদ, কবি মাইকেল মধুসূদন দত্তের। হ্যালো শিক্ষার্থীরা, আমরা চলে এলাম আমাদের আলোচ্য পাঠে। আলোচ্য পাঠের কপোতাক্ষ নদ কবিতা কবি মাইকেল মধুসূদন দত্তের। কবি মাইকেল মধুসূদন দত্তের আমরা প্রথমে দেখো আমি তোমাদের জন্য একটা চার্ট তৈরি করেছি। সেই চার্টের মধ্যে আছে জন্ম, ধর্মগ্রন্থ, কাব্য রচনা, অমর কীর্তি, আরো আছে মৃত্যু এবং অন্যান্য বিষয়। তো প্রথমে আসে জন্ম। জন্ম হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 সালে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাড়ির পাশ দিয়ে, অর্থাৎ সাগরদাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে আজকের এই কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদ সম্পর্কে আমি আরো একটু যদি বলি প্রথমে, যে বাংলাদেশে অনেক নদ নদী আছে, তার মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা অন্যতম। সেগুলি হচ্ছে নদী। আর আরো আছে কি ব্রহ্মপুত্র নদ, আর হচ্ছে কপোতাক্ষ নদ। সেই নদের মধ্যে একটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদে কবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম হচ্ছে কপোতাক্ষ নদের পাশে। সে তার জন্ম হচ্ছে কত সাল আমি বললাম যে তার জন্ম হচ্ছে 1824 সালে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং 1824 সালের 25শে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছেন। এছাড়া আরো আমরা এখানে জানবো কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি যখন কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন, অর্থাৎ স্কুল পাস করার পরে তিনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন। সেখানেই তার কি হয়, কলকাতা হিন্দু কলেজে যখন অধ্যয়ন করেন তখনই তার ইংরেজি সাহিত্যের প্রতি একটা অনুরাগ জন্মে। কলকাতা হিন্দু কলেজে যখন তিনি ভর্তি হন তখনই তার ইংরেজি সাহিত্যে পড়াশোনা শুরু করেন এবং ইংরেজি সাহিত্য পড়াশোনা শুরু করেই তিনি ইংরেজি সাহিত্যের প্রতি তার গভীর অনুরাগ জন্মে।
তখন তিনি ইংরেজি সাহিত্যেতে কি করেন, ইংরেজিতে সাহিত্য রচনা শুরু করেন। আর ইংরেজিতে সাহিত্য রচনা করতে গিয়ে তার কি হয়, সেখানে কবি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে যখন সাহিত্য রচনা করেন তখন তার জীবনের অনেক অভিজ্ঞতা ঘটে। তো শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ কি আলোচনা করলাম, তার জন্মটা। জন্ম হচ্ছে 1824 সালে 25শে জানুয়ারি। আর কি, যশোর জেলার সাগরদাড়ি গ্রাম। এবং সেখানে তার স্কুল জীবন পাশ করার পর তিনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন। আর হিন্দু কলেজে ভর্তি হওয়ার পর তার কি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করতে চাই, ইংরেজির প্রতি তার যথেষ্ট অনুরাগ জন্মে। এরপর কি হয় দেখো, ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থের মধ্যে আসো 1843 সালে যখন তিনি, অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্ত প্রথমে ছিলেন মধুসূদন দত্ত। 1843 সালে যখন তিনি ইসলাম ধর্ম হিন্দু ধর্ম ছেড়ে যখন তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, তখন তার নামের পূর্বে মাইকেল কথাটি যোগ হয়। তখন তিনি হন মাইকেল মধুসূদন দত্ত। এর আগে তিনি ছিলেন শুধুমাত্র মধুসূদন দত্ত। পরে কি হয়, পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ জাগে এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তার অনেক আবেগ জাগে। এর ফলে তিনি কি করেন, ইংরেজি সাহিত্য রচনায় উদ্বুদ্ধ হয়ে যান। যখন দেখলেন তার ইংরেজি সাহিত্য বেশ ভালো লাগে, তখন তিনি ইংরেজিতে সাহিত্য রচনা শুরু করেন এবং এটাতেই তার উদ্বুদ্ধ হয়। তিনি যেসব কাব্য রচনাগুলি করেছিলেন, সেই কাব্য রচনাগুলি হলো, সেই কাব্য রচনা তার কি হলো, পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতা থেকে তার এই ভুল ভাঙে। অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্ত যখন ইংরেজিতে কাব্য রচনা করেন, তখন তার কাব্যের মধ্যে দর্শক তেমন একটি সাড়া দেয়নি। অর্থাৎ বাঙালি কবি ইংরেজিতে সাহিত্য রচনা করেন, বাঙালির মধ্যে দেখা গেল সে ধরনের কোনো, তার কাব্যের প্রতি কোনো নজর নেই। তখন তার বিচিত্রকর কষ্টকর অভিজ্ঞতা থেকে কবির ভুল ভাঙে। ভুল ভাঙার পর তিনি কি করেন, বাংলা ভাষায় আবার সাহিত্য রচনা শুরু করেন। তিনি বুঝতে পারলেন, যেহেতু আমি বাঙালি কবি, আমার বাংলা ভাষায় সাহিত্য রচনা করা দরকার। তখন তিনি বাংলা ভাষায় সাহিত্য রচনা করেন এবং বাংলা ভাষার সাহিত্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার স্ফূর্তি ঘটে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানলাম, জন্ম, তারপরে তার ধর্মগ্রন্থে কিভাবে তিনি ধর্ম পরিবর্তন করলেন। এবার জানলাম কিভাবে তার কাব্য রচনা, এই যে তিনি কাব্য রচনা করলেন, কেন তিনি হিন্দু কলেজে ভর্তি হলেন, কেন সেখানে ইংরেজি সাহিত্যের প্রতি তার অনুরাগ জন্মালো, কিভাবে জন্মালো, তারপর সেখান থেকে তার কিভাবে পরিবর্তন আসলো ইংরেজি সাহিত্যে পরে বাংলা সাহিত্য। এবার আমরা জানবো তার অমর কীর্তি সম্পর্কে। কবি মাইকেল মধুসূদন দত্ত, তার অমর কীর্তি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। তার অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে আরো গ্রন্থ আছে, শুধু একটা হচ্ছে অমর কীর্তি মেঘনাদ বধ কাব্য, আর অন্যান্য গ্রন্থের মধ্যে আছে তিলোত্তমা কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য। এগুলি হচ্ছে তার কাব্যগ্রন্থ। একটা হচ্ছে তিলোত্তমা কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য এবং সবশেষে হচ্ছে চতুর্দশপদী কবিতা, যা আজকে আমরা আলোচনা করব। এই চতুর্দশপদী কবিতার আরো তিনি গ্রন্থের পাশাপাশি, অন্যান্য গ্রন্থের পাশাপাশি আরো ছিল তার নাটক। নাটকগুলি হচ্ছে কৃষ্ণকুমারী নাটক, শর্মিষ্ঠা নাটক এবং পদ্মাবতী। তিনটা নাটক ছিল, একটা কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা আর একটা হচ্ছে পদ্মাবতী। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাছাড়া তিনি আরো কি করেছিলেন, আরো তার ছিল প্রহসনমূলক কাব্য। প্রহসনমূলক কাব্যের মধ্যে ছিল একই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোগ। এ দুটো ছিল তার প্রহসনমূলক কাব্য। তো আমরা এতক্ষণ কি জানলাম, অমর কীর্তি, মেঘনাদ বধ কাব্য, আরো জানলাম তার অন্যান্য গ্রন্থ হচ্ছে তিলোত্তমা কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতা। আরো জানলাম কি তার নাটক, তিনটা নাটক সম্পর্কে জানলাম। এক হচ্ছে কি তিনটা নাটক, শর্মিষ্ঠা নাটক, পদ্মাবতী নাটক। আরো জানলাম কি তিনটা নাটকের নাম আমরা জেনেছি, কৃষ্ণকুমারী নাটক, এবং সবশেষে আমরা জেনেছি যে প্রহসনমূলক কাব্য তিনি লিখেছেন। প্রহসনমূলক কাব্যের মধ্যে একই কি বলে সভ্যতা, আর হচ্ছে কি বুড়ো শালিকের ঘাড়ে রোগ। এবারে আমরা জানবো তার মৃত্যু। এই কবির মৃত্যু হয়েছে 1873 সাল। দেখো, 1873 সালে তার হয়েছে মৃত্যু এবং 29শে জুন কবি মাইকেল মধুসূদন দত্ত পরলোক গমন করেন। তাছাড়া আরো কি ছিল, যে বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি বাংলা সাহিত্যে কি করেছেন, নতুন মাত্রা যোগ করেছেন। অর্থাৎ বাংলাদেশে না, বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে বাংলা সাহিত্যে কি করেছেন, তিনি নতুন মাত্রা যোগ করেছেন।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণে জানলাম কবির মাত্র জীবনী, কবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী জানলাম। এখন আমরা জানবো এই কবিতার শব্দের সাথে আমরা আগে পরিচয় হব। তাহলে শব্দ পরিচয় যদি আমরা জানি, তারপরে আমরা কবিতাটার মূল বিষয়টা আমরা বুঝতে পারবো। তো দেখো, শব্দ পরিচয়ে শব্দ পরিচয় আমরা জানবো। প্রথমে শব্দ পরিচয় এবং সনের সম্পর্কে এখানে আমরা আজকে ধারণা পাবো। তোমরা সবাই হোয়াইট বোর্ডের দিকে তাকাও। প্রথমত দেখো, এক হচ্ছে সতত। সতত অর্থ হচ্ছে সর্বদা। দুই, বিরলে। বিরলে হচ্ছে একান্ত নিরিবিলিতে। তিন হচ্ছে ভ্রান্তি। ভ্রান্তি অর্থ হচ্ছে ভুল। চার, বাড়ি রূপ কর। প্রজা যেমন রাজাকে কর দেয়, সাগর তেমনি নদী তেমনি সাগরকে কর দেয়। এখানে প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ কি করেছে, সাগরকে কর দিয়েছে। এরপরে আসো চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা হচ্ছে, এই চতুর্দশপদী কবিতাকে ইংরেজিতে বলে সনেট, বাংলা বলে চতুর্দশপদী কবিতা। 14 চরণ সমন্বিত, ভাবসম্মত এবং সুনির্দিষ্ট এই কবিতা। এরপর আসো, এই কবিতার মধ্যে কি আছে, যে অষ্টক একটা শব্দ আছে। অষ্টক হচ্ছে চতুর্দশপদী কবিতার প্রথম 8 লাইনকে বলে অষ্টক, যাকে ইংলিশে বলা হয় অক্টেভ। অষ্টকের পরে আসছে আরেকটা শব্দ ষষ্ঠক। ষষ্ঠক হচ্ছে শেষ চরণ, শেষ 6 চরণকে বলে ষষ্ঠক। প্রথম 8 চরণের স্তবককে বলা হয় অষ্টক, শেষের 6 চরণের স্তবককে বলা হয় ষষ্ঠক। আর এই ষষ্ঠকের ইংরেজি বলা হয় সেস্টেট। এরপরে আসো অষ্টক। অষ্টকে কি থাকে, অষ্টকটা হলো, অষ্টকে থাকে ভাবের প্রবর্তন, আর ষষ্ঠক হচ্ছে ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। এই কবিতায় অন্তমিল আছে। অন্তমিল আছে, একটা অন্তমিল আছে। আমি কবিতাটা তোমাদেরকে যখন বুঝাবো তখন এই অন্তমিলটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা এখন চলে আসবো কবিতাটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা চলে আসলাম এখন মূল কবিতায়। কবিতার দেখো, এখানে কপোতাক্ষ নদ, কবি মাইকেল মধুসূদন দত্তের কবিতাটা। প্রথমে এটা 2টা ভাগে বিভক্ত। এখানে প্রথমে আছে 8 চরণ। এই 8 চরণ যা আমরা শব্দার্থের মধ্যে জেনে আসলাম, 8 চরণের স্তবককে বলা হয় অষ্টক। আর শেষে আছে 6 চরণ। এই 6 চরণের স্তবক হচ্ছে ষষ্ঠক। এখানে 14 চরণ বিশিষ্ট এই কবিতার, ভাবসম্মত কবিতার 14 চরণ, 14 লাইনে 14 লাইন এবং 14 প্রতিটা লাইনে 14টা অক্ষর। 14 চরণ বিশিষ্ট এবং এটা কি সুনির্দিষ্ট। 14 চরণ বিশিষ্ট এবং সুনির্দিষ্ট এবং 14 চরণ সমন্বিত, ভাবসম্মত এই কবিতা। এই কবিতার মধ্যে 14 চরণ আছে, 14টা লাইন এবং 14টা হচ্ছে অক্ষর, বর্ণ। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা আসি এবার কবিতাটা বোঝানোর চেষ্টা করি। দেখো, প্রথম দিকে সতত হে নদ তুমি পরমোর মনে। এর অর্থ হচ্ছে, সতত অর্থ কি সর্বদা আমরা জেনে আসছি। সতত হে নদ তুমি পরমোর মনে, অর্থাৎ সর্বদা হে নদ তুমি আমার মনে পড়ো। এটা কার কথা? কবি মাইকেল মধুসূদন দত্তের কথা। সতত তোমার কথা ভাবিয়ে বিলোবে, অর্থাৎ সর্বদা আমি নীরবে বসে তোমার কথাই ভাবতে থাকি। 3 লাইনে আসো, দেখো, সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে। আমরা কত লাইনে চলে আসলাম? 4 লাইনে। সতত যেমতি লোক নিশার স্বপনে, শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে। অর্থাৎ সর্বদা লোক যেমন অমানিসার অন্ধকারে স্বপ্ন দেখে, কবিও স্বপ্ন দেখেছেন। কিভাবে সেই স্বপ্নে তিনি দেখতেছেন, তিনি সেই কপোতাক্ষ নদের ধ্বনির কলকল ধ্বনি শুনতে পান। কবি বলেছে, জুড়াই কানামি ভ্রান্তির চলনে। তোমরা খেয়াল করো, প্রথমে কি ছিল? সর্বদা হে নদ তুমি আমার মনে পড়ো, সর্বদা তোমার কথা আমি নীরবে বসে ভাবি। আবার সর্বদা অমানিসার অন্ধকারে লোক যেমন, মানুষ যেমন স্বপ্ন দেখে, আমিও, কবিও স্বপ্ন দেখছে এবং স্বপ্নে তিনি কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। সেই কলকল ধ্বনি তিনি ভুলার জন্য কি, জুড়াই কানামি ভ্রান্তির চলনে, তিনি ভ্রান্ত ধারণার মাঝে সেই
ইয়েগুলি কি কি করতে চান, সেই কথাগুলি ভুলে থাকতে চান, সেই কপোতাক্ষ নদের ধ্বনির আওয়াজ, কলকল ধ্বনি তিনি সেটা কি করতে চান, ভুলে থাকতে চান। কবি বলেছে, বহু দেশে দেখিয়াছি বহু নদ তলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কারে জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তরে। কবি মাইকেল মধুসূদন দত্ত বলেছেন এই কবিতার মাঝে, এই লাইনের মাধ্যমে, এই চরণের মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন পৃথিবী, অর্থাৎ কবি পৃথিবীর বহু দেশে গেছেন এবং বহু নদ নদী দেখেছেন, বহু নদ নদী দেখেছেন এবং বহু নদ নদী তিনি পানি পান করেছেন, কিন্তু জন্মভূমি কপোতাক্ষ নদের পানি পান করে তার যতটুকু তৃষ্ণা নিবারণ হয়েছে, পৃথিবীর অন্য কোনো নদ নদীর পানি দেখে, পানি খেয়ে তার অতটা তৃষ্ণা নিবারণ হয়নি। সেজন্য তিনি বলেছেন, বহু দেশে গিয়েছি, বহু নদ নদী দেখেছি, বহু নদ নদীর পানি আমি পান করেছি, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। অর্থাৎ পৃথিবীর কোনো নদ নদীর পানি তার ভালো লাগে নাই, কপোতাক্ষ নদের পানি যেন মায়ের দুধের সাথে তাকে, মানে কপোতাক্ষ নদের পানিকে তিনি তুলনা করেছেন। এই হচ্ছে প্রথম 8 লাইনের অষ্টক, প্রথম 8 লাইন, প্রথম 8 চরণের অষ্টককে বলা হয় অষ্টক। আর এই কবিতার অষ্টকই ছিল কি, ভাবের প্রবর্তনা, এটা হলো তার প্রবর্তনা। মানে তিনি কি করেছেন, কপোতাক্ষ নদের পানিতে পানি খেয়ে তার কি হয়েছে, তার টাইনি করে কপোতাক্ষর পাশে তিনি ঘুরে ফিরেছেন, সেই সময়কার কথাগুলি তার চলে গেল 8 লাইনে। পরে আসো কি, তিনি চিন্তা করেছেন, আর কি হবে দেখা যতদিনে যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ করো তুমি এই মিনতিটা। তিনি কি বলছেন, আর কি কখনো, তার চিন্তা, আর কি কখনো এই নদের সঙ্গে আমার দেখা হবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বলো যে প্রজা হয়ে রাজাকে যেমন কর দেয়, নদীও কি করবে, সাগরকে সেভাবে কর দিবে, বাড়িরূপ করো তুমি এই মিনতি পাবে। বঙ্গজনের কানে সখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। কবি এখানে বুঝতে চেয়েছেন, মানে তিনি যে জন্মভূমি ছেড়ে চলে এসেছেন, জন্মভূমি ছেড়ে তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থান করছিলেন। যখন তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থান করেছিলেন, তখনই তিনি কপোতাক্ষ নদ কবিতাটা রচনা করেছেন। আর সেই ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে যখন এই কবিতা লেখছেন, তখন তিনি বলছে, আর কি কবে দেখা যতদিন যাবে, বলো যে আর কি কখনো আমার এই নদের সঙ্গে দেখা হবে। বললো, তিনি নদের কাছে বলতে চাচ্ছেন যে এই এই সাগরের পানি যেন সেই কপোতাক্ষ নদের কাছে তার এই খবর পৌঁছে দেয়। এই নদ কি পৌঁছে দেয়, প্রজা যেমন রাজাকে কর দেয়, সাগর তেমনি, নদী তেমনি সাগরকে দেয়, তিনিও তাকে সেই নদের পানির সাথে তার বঙ্গবাসীর কাছে তার খবর যেন পৌঁছে দেয়। তিনি সেই নদের সঙ্গে কথা বলতে চাইছেন যে আমি যেমন কপোতাক্ষ নদ এবং আমার সাগরদারি গ্রামকে ভুলতে পারিনি, কপোতাক্ষ নদের কাছে তার এই মিনতি, সেও যেন এই নদের পানি যেন সেই কপোতাক্ষ নদের পানির মাধ্যমে তার বঙ্গবাসীকে পৌঁছে দেয়, তারা যেন প্রেম ধরে তাকে বাঁধে, তাকে যেন না ভুলে যায়। কবিও যেমনি তাদেরকে বন্ধুভাবে স্মরণ করতে চায়, কপোতাক্ষ নদ যেন তার কথাগুলি, তার মনের কথাগুলি বঙ্গবাসীর কাছে পৌঁছিয়ে দেয়। এই ছিল কবির প্রথম 8 চরণ আর শেষের 6 চরণ। তিনি কবি মাইকেল মধুসূদন দত্ত যখন ফ্রান্সের ভার্সাই নগরীতে অবস্থান করছিলেন, তখন তিনি জন্মভূমি কপোতাক্ষ নদের কথা তিনি ভুলতে পারছিলেন না। তিনি বারবার সেই জন্মভূমি কপোতাক্ষ নদের পাশে বড় হওয়া, তার টাইলেনারি করে চলা, সেই কথাগুলি তার স্মরণ করছিলেন। তখন তিনি সেই নদের মাধ্যমে বঙ্গবাসীর কাছে তার এই খবরটুকু তিনি পৌঁছিয়ে দেন। তিনি বুঝাতে চান, তিনি বুঝাতে চান যে বঙ্গবাসী এবং কপোতাক্ষ নদ কাউকে তিনি ভুলেন নাই, তারাও যেন তাকে না ভুলে। তো শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের কবিতার মূল কবিতার আমি তোমাদেরকে শুদ্ধ উচ্চারণে পড়ানোর চেষ্টা করেছি এবং প্রতিটা লাইন এভাবে বোঝানোর চেষ্টা করেছি। শেষে এখানে কিন্তু আরো মূল বিষয় রয়ে গেছে, যে আমরা মূল বিষয়টাতে আবার আলোচনা করবো, পাঠ পরিচিতিটা আরেকবার তোমাদেরকে আমি বলবো। তো এখানে আরো একটা বিষয় রয়ে গেছে, যে এই 8 চরণের মধ্যে, এই কবিতার মধ্যে মিল বিন্যাস আছে এবং অন্তমিল আছে। মিল বিন্যাসটা হচ্ছে, শততরে নদ তুমি পরমোর ম নে নয়কার নে, আবার এখানে আছে এ বিরলে নে লে নে লে, প্রতিটা লাইনের শেষের দিকে খেয়াল করো, নে লে নে লে, অর্থাৎ এটা হচ্ছে অন্তমিল। অন্তমিলটা হচ্ছে নেতে হচ্ছে ক, এখানে হচ্ছে ক, এখানে হচ্ছে ক, তারপর হচ্ছে ক খ, লে লে হচ্ছে খ, আবার নয়কার নে হচ্ছে ক, আবার লে হচ্ছে খ, তাহলে ক খ ক খ, ক খ ক খ। তারপরে আসছে কি
5 নম্বর লাইনে হচ্ছে ছলনে, এখানেও আছে ক, আবার পরেরটা আছে লে, তাহলে এটা হচ্ছে খ, আবার পরেরটা লে, তখন এটাও খ, আবার সবার শেষটা হচ্ছে ক, অর্থাৎ নে। নে লে, নে লে, নেতে হয় ক আর লেতে হয় খ, তাহলে ক খ, ক খ, ক খ, আবার ক খ, খ খ। এটা হচ্ছে অন্তমিল, 8 চরণের অন্তমিল। আর শেষের 6 চরণের অন্তমিল হচ্ছে যা বে, বে হচ্ছে গ, আর তে তয় কাটে দিতে, তে 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 হচ্ছে ঘ, আবার গাবে গ, রিতে সখারিতে হচ্ছে ঘ, গ ঘ, আবার ভাবে প্রেম ভাবে হচ্ছে গ, আর সঙ্গীতে হচ্ছে ঘ। তাহলে কি হলো গ ঘ, গ ঘ, গ ঘ। এটা হচ্ছে 6 চরণের অন্তমিল। 8 চরণের অন্তমিল হচ্ছে এটা, আর 6 চরণের অন্তমিল হচ্ছে এটা। আর মিল বিন্যাস হচ্ছে, সরি আমি এতক্ষণ কথাটা ভুল বলছি, এগুলি হচ্ছে মিল বিন্যাস। মিল বিন্যাসটা হচ্ছে এটা 8 চরণের মিল বিন্যাস এটা, আর 6 চরণের মিল বিন্যাস হচ্ছে এটা। আর 8 চরণের অন্তমিল হচ্ছে, 8 চরণের অন্তমিলটা হচ্ছে ক খ, ক খ, আবারও ক খ, ক খ হবে। আর 6 চরণের অন্তমিল হবে ঘ উ চ, আবার ঘ উ চ, ঘ উ ঘ উ চ, এরকম হবে ঘ উ চ। এটা হবে 6 চরণের অন্তমিল, ঘ উ চ 2 বার হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম? 14 চরণ বিশিষ্ট এই কবিতার 8 চরণ আর 6 চরণের মিলটা তোমাদেরকে আমি দেখালাম। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব যে পাঠ পরিচিতিতে। এটাতে পাঠ পরিচিতিটা কি, এবং আমরা সনের সম্পর্কে তোমাদেরকে চতুর্দশপদী কবিতা, দেখো এখানে চতুর্দশপদী কবিতা আমরা জেনেছি যে ইংরেজিতে সনেট, বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা। এই চতুর্দশপদী কবিতা ভাবসংহত কবিতার 14 চরণ বিশিষ্ট। এই কবিতাটা কি 14 চরণ বিশিষ্ট, এবং 14 চরণ বিশিষ্ট প্রথমে 8 চরণ আর শেষে ছিল 6 চরণ। 8 চরণের স্তবককে বলা হয় অষ্টক, আর শেষের 6 চরণের স্তবককে বলা হয় ষষ্ঠক। সুতরাং আমরা এই 14 চরণ বিশিষ্ট কবিতা, চতুর্দশপদী কবিতা কি, সনেট কি, আমরা সনেট সম্পর্কে জানলাম, এবং সনেটটাকে কয় ভাগে বিভক্ত করেছে সেটাও আমরা জানলাম। এই সনেটটার যে 8 ভাগ আর 6 ভাগ, অর্থাৎ 2টা ভাগে যে কবিতাটা বিভক্ত সেটাও আমরা জানলাম। প্রতিটা লাইনের কটা অক্ষর আছে? 14টা। দেখো 3, 3 এর 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এরকম করে গুনে গুনে দেখো প্রতিটা লাইনে 14টা অক্ষর, এবং এই কবিতাটাও 14 লাইন। সুতরাং এটা একটা সুনির্দিষ্ট কবিতা এবং ভাবসম্মত। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমি চেষ্টা করেছি তোমাদেরকে কবিতাটা বোঝানোর জন্য। আমরা এখন পাঠ পরিচিতিটা সম্পর্কে আরেকটু জানবো। পাঠ পরিচিতিটা হচ্ছে কপোতাক্ষ নদ কবিতার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ কবিতাটার শব্দার্থ সম্পর্কে পরিচয় হয়েছি। মূল কবিতায় আমরা শুদ্ধ উচ্চারণ সহকারে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা সবাই সেটা বুঝতে পারছি আশা করি। আমি আশা করি তোমরা সেটা আরও একটু নিজেরও চেষ্টা করবে, একটু বই পুস্তক পড়তে হবে, একটু পড়াশোনা অবশ্যই করতে হবে। আর আমরা যখন কাজ করাই, আশা করি তোমরা অনলাইন থেকে আমার এই বিষয়গুলি সংগ্রহ করার চেষ্টা করবে, শব্দার্থগুলি উঠানোর বা কীভাবে আমি দেখালাম সেটা ভালোভাবে একটু পর্যবেক্ষণ করবা আশা করি। তো আসো আমরা এবার পাঠ পরিচিতি সম্পর্কে একটু আলোচনা করি। আজকের পাঠ পরিচিতি হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তের। এই পাঠের মূল বিষয়টা আমরা একটু আলোচনা করব। কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতা থেকে গৃহীত হয়েছে। এই কবিতার কবির স্মৃতিকাতরতার আবরণে, এই কবিতা কি হয়েছে, কবির স্মৃতিকাতরতার আবরণেই কবির দেশপ্রেম অত্যুজ্জ্বল, মানে তার দেশপ্রেমটা কি হয়েছে, অত্যুজ্জ্বল হয়েছে বা প্রকাশিত হয়েছে। এই কবিতার স্মৃতিকাতরতার আবরণে কি হয়েছে, তার দেশপ্রেম অত্যুজ্জ্বল ভাবে প্রকাশিত হয়েছে। আর কি হচ্ছে দেখো, কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে তার কি, যশোর জেলার কপোতাক্ষ নদের সাগরদাড়ি গ্রামের তীরে তার জন্ম, সেখানেই তার বড় হয়ে ওঠা। আস্তে আস্তে করে যখন তিনি বড় হয়ে ওঠেন, তখনই তিনি কি করেন, এই শৈশবের মধুসূদন দত্ত এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন, তখনই তিনি ফ্রান্সে অবস্থানকালী তার এই কপোতাক্ষ নদটি তিনি রচনা করেন। ফলে এই কপোতাক্ষ নদ, সেখানে বসে যখন তিনি রচনা করেন, এই কপোতাক্ষ নদের শৈশব কিশোরের বেদনা বিদ্যুৎ স্মৃতি তার মনে জাগিয়েছে কি, কাতরতা। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন, সেখানে অবস্থান করেন, তখনই শৈশবের এই বেদনা বিদ্যুৎ নদী তার মনের মধ্যে কি কাতরতা জন্মিয়েছে। এই কাতরতা জন্মানোর পরে তিনি কি
করেন, কবিতাটা রচনা করেন, দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। যখন তিনি কলকল ধ্বনি শুনতে পান তখনই সেটা ভ্রান্ত ধারণার মাঝে তিনি ভুলে থাকতে চান। তিনি চিন্তা করেন, তিনি কি চিন্তা করেন? তিনি চিন্তা করেন আমি কত পৃথিবীর কত নদ নদী দেখেছি, কত দেশে ভ্রমণ করেছি, বিভিন্ন নদ নদীর পানি আমি পান করেছি, কিন্তু পৃথিবীর কোনো নদ নদীর পানি পান করতে গিয়ে আমার এতটা তৃষ্ণা নিবারণ হয়নি যতটা আমার কপোতাক্ষ নদের পানি পান করে আমার তৃষ্ণা নিবারণ হয়েছে। সেই জন্য তিনি কপোতাক্ষ নদকে তিনি কি করেছেন? মায়ের দুধের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তন। সেজন্য কি করেছেন? তিনি কপোতাক্ষ নদের পানিকে মায়ের দুধের সাথে কল্পনা করেছেন। তিনি চাচ্ছেন কি? কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহডোরে তাকে বেঁধেছে, কিছুতেই তিনি তাকে ভুলতে পারছেন না। তিনি সেখানে বসে থেকে জন্মভূমিকে এতই স্মরণ করছে যে জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহডোরের মধ্যে তাকে বেঁধে রেখেছে, কিছুতেই তিনি তাকে ভুলতে পারছেন না। কবির মনে সন্দেহ জাগে, কবির মনে সন্দেহ জাগে এই জন্য আর কি হবে দেখা যতদিন যাবে। তিনি বলেছেন না কবিতা আর কি হবে দেখা, অর্থাৎ আর কি কখনো এই নদের সঙ্গে দেখা হবে কপোতাক্ষ নদের কাছে তার। তিনি সেজন্যই কপোতাক্ষ নদের কাছে গভীরভাবে মানে তিনি মিনতি জানিয়েছেন যে আমি যেমন তোমাকে বন্ধু ভেবে স্মরণ করছি, তুমিও বন্ধু ভেবে আমাকে স্মরণ করে আমার মনের আকুতিটা তুমি বঙ্গবাসীর কাছে পৌঁছিয়ে দাও। এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, কপোতাক্ষ নদ কবিতাটি এত সুন্দর একটা কবিতা, আমার ভালো লাগে, সবার ভালো লাগে, ভালো লাগার মতো একটা কবিতা। 14 চরণ বিশিষ্ট এমন সুনির্দিষ্ট কবিতা আমাদের আর নেই। কবি মাইকেল মধুসূদন দত্ত, আমরা বাঙালি মানুষ, তিনিও বাঙালি কবি, সুতরাং বাংলার কবি একটা কবিতা লিখেছেন, বাঙালি কবি, বাংলাদেশেরই কবি, সেটা তো ভালো লাগার মতোই। আবার তিনি কি ভুল করেছিলেন? কলকাতা গিয়ে তিনি ভাষা পরিবর্তন করে কবিতা লিখতে চেয়েছেন, কিন্তু দর্শকের মাঝে কোনো সাড়া না পেয়ে তার ভুল ভাঙে, অর্থাৎ বিচিত্র কষ্টকর অভিজ্ঞতা থেকে তার ভুল ভাঙে। ভুল ভাঙার পরেই তিনি আবার বাংলায় কাব্য রচনা করেন। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকের কবিতাটা আমি আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা চেষ্টা করবে এটা পড়াশোনা করার জন্য। তোমরা নবম দশম শিক্ষার্থী, তোমাদের অত্যন্ত ভালোভাবে পড়াশোনা করার দরকার। বিশাল এক বন্ধে আমরা পড়ে আছি, যার কারণে আমরা পড়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে চলবে না। পড়াশোনাকে তোমরা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট, তোমরা যদি পড়া ভুলে যাও বা বই থেকে দূরে থাকো তাহলে তোমাদের জীবনেই সমস্যা হবে। সুতরাং সে ধরনের সমস্যার জন্য তোমাদেরকে সম্মুখীন হতে না হয় তোমরা অবশ্যই বইয়ের কাছাকাছি থাকবা, অবশ্যই বই নিয়ে বসবা, লেখাপড়া নিজেকে মনোনিবেশ রাখার চেষ্টা করবে। পাশাপাশি খেলাধুলা বাইরে না হয় বাসায় করা যায়, এখন নানান ধরনের খেলাধুলায় আছে, আমি সে নিয়ে আলোচনা করতে চাই না। তো তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের সুন্দর জীবনের আমি প্রত্যাশা সবসময় করি, এবং তোমরা আরও ভালো করো, আরও কামিয়াবি হও, আরও সুন্দরভাবে তোমাদের জীবন চলুক, তোমাদেরই সুন্দর জীবন, মানে তোমাদের সুন্দর জীবনের প্রত্যাশায় আমি। আল্লাহ হাফেজ।